1925-26 সালে পাটের মূল্য খুব বেশি চড়িয়া গিয়াছিল। তারপর 2 বৎসর পাটের মূল্য অস্বাভাবিক রূপে কমিয়া গিয়াছে। ফলে পাট চাষীদের অত্যন্ত দুর্গতি হইয়াছে। পাট চাষ অনেক স্থলে ধান চাষের স্থল অধিকার করিয়াছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার আত্মচরিত গ্রন্থে ৪বিংশ পরিচ্ছেদে আমাদের ভারতের তথা বিশেষত বাংলার তৎকালীন যে কৃষিজ ফসল এবং সেই কৃষিজ ফসলগুলিকে কেন্দ্র করে যে শিল্প তার সম্পর্কে লিখছিলেন। বিভিন্ন রকমের ধান, তারপরে আপনার চিনি, তারপরে পাট, এই সমস্ত ফসল এবং এগুলোকে কেন্দ্র করে যে শিল্প, এর উপরে তিনি আলোচনা করছিলেন। তৎকালীন সময়ে কি অবস্থা ছিল ভারত তথা বিশেষত বাংলার। পাট চাষ সম্পর্কে তিনি বলছিলেন, আমরা সেই পাট চাষের যে পরিস্থিতি শেষ দিকে কি হলো, আস্তে আস্তে পাট চাষের এবং পাট শিল্পগুলির কি পরিণতি হলো, সে বিষয়ে তিনি লিখছেন তার আত্মচরিত গ্রন্থে। সুতরাং পূর্ববঙ্গের চাষিরা তাহাদের খাদ্যশস্য খরিদ করিবার জন্য শতকরা বার্ষিক 25 টাকা হইতে 37 টাকা সুদে ঋণ করিতে বাধ্য হয়। দুর্দিনের জন্য যে সঞ্চয় করিতে হয়, এ শিক্ষা কখনো তাহাদের হয় নাই। পূর্বে হঠাৎ পাটের দর চড়িয়া ধনাগম হওয়াতে পূর্ববঙ্গের কৃষকদের মানসিক স্থৈর্য নষ্ট হইয়াছে। ফলে টিন, বাইসাইকেল, গ্রামোফোন, নানারূপ বস্ত্রজাত জামার কাপড় প্রভৃতিতে ভর্তি হইয়া উঠিতেছে। গ্রামবাসী কৃষকেরা এইসব খেলনা, পুতুল, শখের জিনিস কিনিবার জন্য যেন উন্মত্ত। জাপানি বা কৃত্রিম রেশমের চাদর প্রতি খণ্ডের মূল্য 7 টাকা। এদেশে সাধারণ ভদ্রলোকেরাও এগুলি ব্যয়সাধ্য বিলাসদ্রব্য বলিয়া কিনিতে ইতস্তত করেন, কিন্তু এগুলি বাংলার বাজার ছাইয়া ফেলিতেছে এবং গ্রাম্য কৃষকেরা কিনিতেছে। ছেলেরা যেমন নতুন কোনো রঙিন জিনিস দেখিলেই তাহা কিনিতে চায়, আমাদের কৃষকদের অবস্থাও সেইরূপ। সুদূর পল্লীতেও জার্মানির তৈরি বৈদ্যুতিক টর্চ খুব বিক্রয় হইতেছে। তারা এগুলি ব্যবহার করিতে জানে না, ফলে ভিতরকার ব্যাটারি একটু খারাপ হইলেই উহা ফেলিয়া দেয়। এদেশের কৃষকেরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। তাহাদের দৃষ্টি অতি সংকীর্ণ। এক হিসাবে তারা কালকার ভাবনা কাল হইবে যীশুখ্রিস্টের এই উপদেশ বাণী পালন করে। তারা ভবিষ্যতের জন্য কোনো সংস্থান করে না। ঘরে যতক্ষণ চাল মজুদ থাকে ততক্ষণ সেগুলি না উড়াইয়া দেওয়া পর্যন্ত তাহাদের মনে যেন শান্তি হয় না। মনোহর বিলাতি জিনিস দেখিলেই তাহাদের কিনিবার প্রবৃত্তি প্রবল হইয়া ওঠে। ব্যাপারীরা সর্বদাই তাহাদের কানের কাছে টাকা বাজাইতে থাকে। সুতরাং তাহারা তাহাদের কৃষিজাত বিক্রয় করিয়া ফেলিবার প্রলোভন ত্যাগ করিতে পারে না। অনেক সময় এইসব শখের বিলাতি জিনিস কিনিবার জন্য তাহারা তাহাদের গোলার ধান প্রভৃতিও বিক্রয় করিয়া ফেলে। পূর্বে কৃষকেরা চলতি বৎসরের খোরাকিত গোলায় মজুদ রাখিতই অজন্মা প্রভৃতির আশঙ্কায় আরও 1 বৎসরের জন্য শস্যাদি সঞ্চয় করিয়া রাখিত। বর্তমানে কৃষকদের মধ্যে শতকরা 5 জনও বৎসরে খাদ্যশস্য মজুদ রাখে কিনা সন্দেহ। রাখিবার ক্ষমতাও তাহাদের নাই। অবশিষ্ট শতকরা 95 জনই ঋণ জালে জড়িত। জমিদার ও মহাজনের কাছে তাহারা চির ঋণী হইয়া আছে। আমি বাংলার 60 বৎসর পূর্বেকার গ্রাম্য জীবনে যে বর্ণনা করিলাম, বর্তমান অবস্থার কথা বর্ণনা না করিলে তাহা সম্পূর্ণ হইবে না।
জাতীয় আন্দোলনের ফলে উত্তর, পশ্চিম ও পূর্ব বাংলার অনেক স্থলেই গত বৎসর আমি ভ্রমণ করিয়াছি। খুলনা, রাজশাহী, বগুড়ার দুর্ভিক্ষ ও বন্যা সাহায্য কার্যের জন্য অনেক স্থলে ভ্রমণ করিতে হইয়াছে। সুতরাং বাংলার আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করিবার আমার যথেষ্ট সুযোগ ঘটিয়াছে। পূর্ববঙ্গের প্রায় প্রত্যেক বড় বড় নদীতেই ডাক স্টিমার চলে। সুন্দরবন ও আসাম ডিসপ্যাচ ডাক যাত্রী ও মাল প্রভৃতি বহন করিয়া থাকে। অনেক স্থলে ইহার সঙ্গে রেলওয়ে সার্ভিসও আছে। পূর্বে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল হইতে নৌকাযোগে কলিকাতায় আসিতে হইলে প্রায় 15 দিন সময় লাগিত। মালবাহী নৌকায় আসিলে আরও বেশি দিন লাগিত। কিন্তু এখন এইসব স্থানে সহজে ও অল্প সময়ে যাতায়াত করা যায়। কলিকাতা হইতে চট্টগ্রামে 24 ঘন্টায় ও ঢাকায় 14-15 ঘন্টায় যাওয়া যায়। কোনো অর্থনীতির ছাত্র যে বাংলার আভ্যন্তরীণ জীবনযাত্রার খবর রাখে না, সে উল্লাসের সঙ্গে বলিবে যে ইহার ফলে অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের পরিমাণ বাড়িয়া গিয়াছে, জাতির ঐশ্বর্য বৃদ্ধি পাইয়াছে। কিন্তু ইহার অন্তরালে যে দারিদ্র ও দুর্দশার ইতিহাস আছে, তাহা সে চিন্তা করে না। বস্তুত আমাদের শাসকেরা নানা তথ্য সহকারে লোকের ঐশ্বর্য বৃদ্ধির কথা সর্বদাই প্রমাণ করিতে ব্যস্ত। অর্থনীতিবিদেরা তাহাদের সেই পুরাতন বুলিয়া উড়াইয়া বলেন যে দ্রুতগামী যানবাহনের ফলে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাইয়াছে, অতএব লোকের ঐশ্বর্য বৃদ্ধি হইতেছে। তাহাদের হিসাব মতো অতিরিক্ত কৃষিজাত বিক্রয় করিয়া কৃষকদের এখন বেশ ভালো লাভ হয়। ইহার উত্তরস্বরূপ আমি এ বিষয়ে বিশেষজ্ঞ ডার্লিংয়ের অভিমত উদ্ধৃত করিতেছি। ডার্লিং বলেন, যাহা সহজে পাওয়া যায় তা সহজেই নষ্ট হয়। সুতরাং কৃষকদের নবলব্ধ ঐশ্বর্যের অনেকখানি তাহাদের হাত গলিয়া অন্যের পকেটে যায়। 20 বৎসরে 30 বৎসরে কৃষকদের ঋণের পরিমাণ 50 কোটি টাকা বাড়িয়া গিয়াছে এবং এখনো বৃদ্ধি পাইতেছে। কৃষকদের আয় বৃদ্ধি সত্ত্বেও তাহাদের দারিদ্র ক্রমেই কিরূপ বৃদ্ধি পাইতেছে তৎসম্বন্ধে মেননও বলিয়াছেন। মেমন বলিয়াছেন, ইহা খাঁটি সত্য কথা যে 50 বৎসর পূর্বে যদিও যশোহর কৃষকদের ভালো বাড়ি ছিল না, ভালো পোশাক ছিল না, তবু তাহারা 2 বেলা পেট ভরিয়া খাইত। তাহাদের আয় অল্প ছিল বটে, কিন্তু ব্যয়ও সামান্য ছিল। তাহারা প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন করিত এবং নগদ টাকার জন্য তাহারা ব্যস্ত হইত না, অথবা এখনকার মতো সস্তা বিলাসদ্রব্য কিনিত না। তাহাদের আয় বৃদ্ধি হইয়াছে বটে, কিন্তু তাহার নামে মাত্র, ইহা সত্যকার আয় নহে। কেননা তাহাদের মধ্যে শতকরা 50 জনই অত্যাবশ্যকীয় জিনিসের জন্য ব্যতীত মোটেই ধান বিক্রয় করিতে পারে না। সুতরাং শস্যের মূল্য বৃদ্ধি হওয়ার দরুন তাহাদের কোনো লাভ হয় নাই। পক্ষান্তরে তাহাদের জীবনযাত্রার আদর্শ উচ্চতর হইয়াছে, সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়িয়াছে এবং তাহাদের আয় হইতে সর্বপ্রকার অভাব পূরণ না হওয়াতে ঋণের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাইতেছে। কৃষি কমিশনের রিপোর্ট 328 পৃষ্ঠা। মিস্টার ডার্লিংয়ের হিসাব অনুসারে ভারতের কৃষকদের মোট ঋণের পরিমাণ প্রায় 600 কোটি টাকা। বঙ্গীয় প্রাদেশিক ব্যাংকিং তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে 1930-31 সালে কেবলমাত্র বাংলাদেশের গ্রামবাসী কৃষকদের ঋণের পরিমাণ 93 টাকা। উক্ত রিপোর্ট হইতে নিম্নলিখিত অংশ উদ্ধৃত করিবার যোগ্য। মহাজনদের সুদের হার শতকরা 5 টাকা হইতে শতকরা 300 টাকা পর্যন্ত ঋণের পরিমাণ। বন্ধকি প্রভৃতি ঋণ দেওয়ার জন্য মূলধন সুলভ কিনা ইত্যাদি বিষয়ের উপর সুদের হার নির্ভর করে। অধিকাংশ ঋণের চক্রবৃদ্ধি হারে সুদ হয় এবং 6 মাস পর চক্রবৃদ্ধি হয়। কোনো কোনো স্থলে 3 মাস পরেই চক্রবৃদ্ধি হয়। এই প্রদেশের প্রত্যেক জেলায় মহাজনী ব্যবসা বহুলভাবে প্রচলিত। ইহার মূলে নানা কারণ আছে, যথা খাতকদের শোচনীয় আর্থিক অবস্থা, মূলধন যোগাইবার মতো অন্য কোনো লোকের অভাব, মহাজনদের মূলধনের স্বল্পতা, সমবায় সমিতি
ও লোন অফিসসমূহে প্রয়োজন মতো টাকা ধার দেবার অক্ষমতা, খাতকদের মধ্যে প্রচলিত প্রথা ইত্যাদি। উন্নত প্রণালীর যানবাহনের ব্যবস্থা সম্বন্ধে অনেক কথা বলা হইয়াছে। ইহা যে দরিদ্র কৃষক সম্প্রদায়ের পক্ষে অবিমিশ্র কল্যাণকর হয় নাই, তা নিঃসন্দেহে প্রমাণিত হইয়াছে। মিস্টার র্যামজে ম্যাকডোনাল্ড বলেন, রেলওয়েগুলির অবস্থা আরও জটিল করিয়া তুলিয়াছে, দুর্ভিক্ষের এলাকা বৃদ্ধি করিয়াছে। এক একটি ফার্ম গ্রীষ্মপ্রধান দেশের সূর্যের মতো সমস্ত শুষিয়া নেয় পড়িয়া থাকে নিরস মরুভূমি। ফসলের 2-1 সপ্তাহ পরেই ভারতের উদ্বৃত্ত গম ও চাল কারবারিদের হাতে চলিয়া যায়, এবং পরবৎসর যদি অনাবৃষ্টি হয় তবে কৃষক না খাইয়া মরে। অ্যাওয়েকেনিং অফ ইন্ডিয়া। মিস্টার হোসেস বেল এক সময়ে স্টেট রেলওয়ে সমূহের জন্য ভারত গভর্নমেন্টের কনসাল্টিং ইঞ্জিনিয়ার ছিলেন। 1961 সালে সোসাইটি অফ আর্টসে পঠিত একটি প্রবন্ধে তিনি ঠিক এই কথাই বলিয়াছেন। 1878 সালে স্যার জর্জ ক্যাম্বেলও বলেন, চলাচলের ব্যবস্থা উন্নত হওয়ার ফলে খাদ্যশস্যাদি সমস্ত রপ্তানি হইয়া যাইতেছে এবং শস্য সঞ্চয় করিয়া রাখিবার পুরাতন অভ্যাস লোপ পাইয়াছে। এই অভ্যাসেই পূর্বে দুর্ভিক্ষের বিরুদ্ধে রক্ষা কবচ স্বরূপ ছিল। 30 বছর পরে 1898 সালে দুর্ভিক্ষ কমিশনও এই মত সমর্থন করিয়াছেন। রপ্তানি বাণিজ্যের প্রসার এবং চলাচলের উন্নততর ব্যবস্থা শস্য সঞ্চয় করিয়া রাখিবার প্রবৃত্তি হ্রাস করিয়াছে। অজন্মার বিরুদ্ধে আত্মরক্ষার উপায়স্বরূপ এই প্রথা পূর্বে কৃষক সম্প্রদায়ের মধ্যে বহুল পরিমাণে প্রচলিত ছিল। সুতরাং স্পষ্টই দেখা যাইতেছে, রেলওয়ে দ্বারা ভারতে দুর্ভিক্ষ নিবারিত হয় নাই। বস্তুত আনুষঙ্গিক আত্মরক্ষার উপায় ব্যতীত রেলওয়ের দ্বারা অবিমিশ্র কল্যাণ হয় না। কিন্তু এক শ্রেণীর সরকারি কর্মচারীরা তোতা পাখির মতো ক্রমাগত আবৃত্তি করিয়া থাকেন যে রেলওয়ে ভারত হইতে দুর্ভিক্ষ দূরীভূত করিয়াছে। মিস্টার র্যামজে ম্যাকডোনাল্ড যথার্থই বলিয়াছেন যে রেলওয়ে দুর্ভিক্ষের এলাকা বৃদ্ধি করিয়াছে। আর একটা কথা, পূর্বে যাতায়াতের অসুবিধার জন্য রায়ত ও গ্রামবাসীরা বিবাদ বিসংবাদে গ্রামের মাতব্বরদের সালিসিতেই সন্তুষ্ট থাকিত, কিন্তু এখন তাহারা রেল, মোটরবাস, দ্রুতগামী স্টিমারে জেলা ও মহকুমা শহরে মামলা মোকদ্দমা করিতে ছুটে। বাংলাদেশে বহু সংখ্যক লাইট রেলওয়ে ও তৎসংশ্লিষ্ট স্টিমার সার্ভিস মামলাবাজদের অর্থে পুষ্ট হইতেছে। সুতরাং চলাচলের উন্নত ব্যবস্থা রায়তদের অবস্থার উন্নতি করিয়াছে বইকি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, পূর্বে আমাদের গ্রাম্য জীবনে যে উৎসাহ ও জীবনের স্পন্দন ছিল তা এখন লোপ পাইয়াছে। পক্ষী ও মৎস্যদের মধ্যে জীবনের যে সহজ সরল আনন্দ দেখা যায়, পূর্বে আমাদের গ্রামবাসীদের মধ্যেও সেইরূপ আনন্দের প্রাচুর্য ছিল। তরুণেরা জাতীয় ক্রীড়া কৌতুকে যোগদান করিত। জন্মাষ্টমী উৎসবে কুস্তি ও মল্লক্রীড়া প্রভৃতি হইতে কুস্তিগিরেরা তাহাতে যোগ দিত। অমৃতবাজার পত্রিকা হইতে অতীত গ্রাম্য জীবনের একটি সুন্দর বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন। ম্যালেরিয়া, কলেরা ও কালাজ্বর গ্রামকে তখন ধ্বংস করিত না। দারিদ্র্য তখন লোককে কঙ্কালসার নিরানন্দ করিয়া তুলিত না। বিদেশি ভাষায় লিখিত পুস্তকের চাপে এবং অসঙ্গত পরীক্ষা প্রণালীর ফলে তরুণ বয়স্করা শিশুকাল হইতে এইভাবে নিষ্পোষিত হইত না। প্রত্যেক গ্রামে আখড়া ছিল এবং সেখানে লোকে নিয়মিতভাবে কুস্তি, লাঠি খেলা, অশ্বক্রীড়া ও ধনুর্বিদ্যা অভ্যাস করিত। অন্যান্য শারীরিক ব্যায়ামও শিখিত। বৎসরে অন্তত 2 বার দুর্গাপূজা ও মহরমের সময় বড় রকমের খেলাধুলা ও ব্যায়াম প্রদর্শনী হইত। স্ত্রী পুরুষ সকলেই সানন্দে এই উৎসবে দর্শক রূপে যোগদান করিত। আমাদের বড় লোকেরা এখন মোটর গাড়ি ও কুকুরের জন্য জলের মতো অর্থ ব্যয় করিয়া আনন্দ লাভ করে, কিন্তু সেকালে স্বতন্ত্র প্রথা ছিল। বড় লোকেরা পালোয়ান ও কালোয়াদদের পোষণ করা কর্তব্য জ্ঞান করিতেন। সুতরাং পূর্বকাল ধনীদের বাসভূমি যে সঙ্গীত ও মল্লবিদ্যার কেন্দ্রস্থল ছিল, ইহা আশ্চর্যের বিষয় নয়। লোকে কালোয়াদ ও পালোয়ানদের ভালোবাসিত ও শ্রদ্ধা করিত।
বর্তমানে এই অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হইয়াছে। পাঞ্জাব ও যুক্তপ্রদেশের কোনো কোনো অঞ্চল ব্যতীত অন্যত্র পালোয়ানদের সংখ্যা অতি সামান্য, লোকে তাহাদের বড় একটা খাতিরও করে না। বাংলাদেশের অবস্থা আরও শোচনীয়। এখানে লোকের ধারণা যে পালোয়ানরা গুন্ডা এবং দারোয়ান শ্রেণীর লোকেরাই ডন, বৈঠক, কুস্তি প্রভৃতি করিয়া থাকে। সুতরাং বাংলার লোকেরা এরূপ অক্ষম ও দুর্বল হইবে এবং যাহারা জোর করিয়া তাহাদের ধনপ্রাণের উপর চড়াও করিবে তাহাদেরই পদতলে পড়িবে, ইহা কিছুই আশ্চর্যের বিষয় নহে। বাংলার গ্রামবাসী ধীবরদের মধ্যে দুই একখানি করিয়া মাল কাঠ থাকিত। তারা মাটি হইতে এগুলিকে ঊর্ধ্বে তুলিবার জন্য সকলকে বল পরীক্ষায় আহ্বান করিত। প্রত্যেক গ্রামেই এরূপ দুই একখানি মাল কাঠ থাকিত। বসন্ত আগমে এবং চড়ক উৎসবে যাত্রার দল গঠিত হইত এবং সঙ্গীত সম্বন্ধে যার একটু জ্ঞান থাকিত সেই ওই দলে ভর্তি হইয়া পড়িত। জাতি ধর্মের ভেদ লোকে এ সময় ভুলিয়া যাইত। আমার বেশ স্মরণ আছে, নিরক্ষর মুসলমান কৃষকদেরও এই যাত্রার দলে লওয়া হইত। আমার পিতা ভালো বেহালা বাজাইতে পারিতেন। এই সময় তিনি গ্রামের ভালো ভালো গায়কদের নিমন্ত্রণ করিয়া পাঠাইতেন। তার বিচারে যাহাদের গান ভালো উতরাইত তারা তার বৈঠকখানায় সসম্মানে স্থান পাইত এবং সেখানে বসিয়া নিজেদের কৃতিত্ব প্রদর্শন করিত। এখনও সেই বেহালা, সেতার প্রভৃতির সুর যেন আমার কানে ভাসিয়া আসিতেছে। স্মরণাতীত কাল হইতে বাংলাদেশে 12 মাসে 13 পার্বণ হইত এবং সর্বপ্রধান জাতীয় উৎসব দুর্গাপূজার কথা আমার এখনও মনে আছে। দুর্গাপূজা যতই নিকটবর্তী হইত ততই লোকের মনে কি আনন্দ স্পন্দন হইত। প্রচুর পরিমাণে মিষ্টান্ন তৈরি হইত এবং গ্রামবাসীদের মধ্যে, বিশেষভাবে আমাদের প্রজাদের মধ্যে উহা অকাতরে বিতরণ করা হইত। নিমন্ত্রিত অতিথিদের ভূরিভোজন করানো হইত। রাত্রে যা অভিনয় হইত, তখনও পর্যন্ত সুদূর গ্রামে থিয়েটারের আবির্ভাব হয় নাই। 10-12 দিন আমোদ প্রমোদে মাতিয়া উঠিতাম। তারপর বিসর্জনান্তে বিষাদ ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরিতাম। কপোতাক্ষ নদীর তীরে যাহার জন্মভূমি, সেই কবি মাইকেল মধুসূদন দত্ত এই পূর্বস্মৃতি হইতে লিখিয়াছিলেন, বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে। হায়, কাল আমাদের মনের কি ঘোর পরিবর্তনই সাধন করিয়াছে। কবি ওয়ার্ডসওয়ার্থের মতো আমিও অনুভব করি। এমন এক সময় ছিল যখন মাঠ, বন, নদী, পৃথিবীর সমস্ত সাধারণ প্রাকৃতিক দৃশ্যই আমাদের স্বর্গীয় আলোকে প্রতিভাত হইত। স্বপ্নের মাধুর্য ও গৌরবে তাহা যেন মণ্ডিত বোধ হইত। কিন্তু এখন আর অতীতের সে ভাব নাই। দিনে বা রাত্রে যখনই যেদিকে চাই, যে দৃশ্য পূর্বে একদিন দেখিয়াছি তাহা এখন আর দেখিতে পাই না। হায়, সেই স্বপ্নময় দৃশ্য কোথায় গেল? অতীতের সেই মাধুর্য ও গৌরব কোথায় অন্তর্হিত হইল? বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত থেকে ৪৪ পরিচ্ছেদের শেষ অংশটুকু আমরা আজকে পড়লাম। পরের দিন আসব পরবর্তী পাঠে। ততক্ষণের জন্য নমস্কার।